এই ছবিটা থেকে আজকে আমরা ইংলিশ থিঙ্কিং প্র্যাকটিসটা করব। তার আগে আমি বলে নিতে চাই এখানে 3টি শিশু কি জন্য তাদের মুখ, কান এবং চোখ বন্ধ করে রেখেছে। প্রথম শিশুটি তার মুখ বন্ধ করে রাখার মাধ্যমে আমাদের বোঝাচ্ছে উই শুড স্পিক নো ইভিল, আমাদের কোনো মন্দ কথা বলা উচিত নয়। এবং দ্বিতীয় শিশুটি তার কান বন্ধ করার মাধ্যমে বোঝাচ্ছে উই শুড হিয়ার নো ইভিল, আমাদের কোনো মন্দ কিছু শোনা উচিত নয়। এবং তৃতীয় শিশুটি তার চোখ বন্ধ করে রাখার মাধ্যমে বোঝাচ্ছে উই শুড সি নো ইভিল, আমাদের মন্দ কিছু দেখা উচিত নয়। তো এটা হচ্ছে একটা জাপানিজ পিক্টোরিয়াল ম্যাগজিম। পিক্টোরিয়াল হচ্ছে ছবির মাধ্যমে কোনো হিডেন মিনিং দেয়া, এবং ম্যাগজিম হচ্ছে প্রবাদ বা শর্ট কোনো একটা মেসেজ যেটার হিডেন মিনিং থাকে। এই ছবিটা মূলত এসেছে থ্রি ওয়াইজ মাঙ্কি নামের একটা গল্প থেকে। তো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ছোট্ট একটা লাইক দিয়ে দিন। এখন আমরা চলে যাব আমাদের মেইন টপিকে। প্রথমেই আমরা প্রথম শিশুটাকে নিয়ে চিন্তা করব। তো আমরা জানি থিঙ্কিংয়ের সময় প্রথমেই আমাদেরকে টপিকটা সিলেক্ট করতে হয়। তো আমাদের টপিক হচ্ছে চাইল্ড। এরপর চাইলে আমরা সংখ্যা এবং ক্রম লিখে এই চাইল্ডের সংখ্যাটাকে প্রকাশ করতে পারি বা ক্রমটাকে প্রকাশ করতে পারি। তো আমরা চাচ্ছি ক্রমটা প্রকাশ করতে, তাই আমরা লিখব ফার্স্ট। তো হয়ে গেল ফার্স্ট চাইল্ড। এবং যাকে নিয়ে বা যেই বিষয়টা নিয়ে আমরা কথা বলছি সেটা যদি শ্রোতা এবং বক্তা উভয়ের কাছেই নির্দিষ্ট থাকে তাহলে তার পূর্বে আমাদেরকে আর্টিকেল দা ব্যবহার করতে হয়। এখানে শিশুটি আমার এবং আপনাদের কাছে নির্দিষ্ট, তাই আমরা ব্যবহার করব দা। তো সম্পূর্ণ অংশটা মিলে হবে দ্য ফার্স্ট চাইল্ড। এইভাবে প্রথমেই আমাদের চিন্তা করতে হবে যে আমি যেই জিনিসটা নিয়ে কথা বলছি সেটা আমাদের কাছে নির্দিষ্ট কিনা, এবং দ্বিতীয়ত আমাদের চিন্তা করতে হবে সেইটার পরিমাণ, সংখ্যা বা ক্রম আমরা বোঝাতে চাচ্ছি কিনা। তো যদি আমরা চাই তাহলে প্রথমে দা লিখব, এরপর ক্রম লিখব, এরপর ওই টপিকটা লিখব, যেমন এখানে লিখেছি চাইল্ড। এই অংশটাকেই বলা হচ্ছে ইংরেজিতে নাউন ফ্রেজ। এইভাবে আমাদেরকে একটা জিনিস চোখ দিয়ে দেখে উপলব্ধি করতে হবে যে এটাকে ইংরেজিতে কিভাবে কনভার্ট করব। দা শব্দটা ইংরেজিতে সবচাইতে বেশিবার ব্যবহার করা হয়, তাই আমাদেরকে এই দা ব্যবহার করার নিয়মটা শিখতে হবে। দা ইংরেজিতে 3টা অর্থে ব্যবহার করা হয়। ইউনিক বা বিশিষ্ট কোনো কিছুর নামের পূর্বে আমরা দা ব্যবহার করি, বা যদি কোনো একটা কিছুর বিশেষত্ব থাকে, বিশেষ কোনো একটা গুণ থাকে, তাহলে আমরা ওই নামের পূর্বে দা ব্যবহার করি। যেমন দ্য আর্থ, আর্থ হচ্ছে আমাদের পৃথিবী, যেটা একটা ইউনিক জিনিস। দ্য সান, এইটাও একটা ইউনিক স্টার। এবং দ্য পদ্মা, অ্যামাজনের পরই সবচাইতে বেশি খরস্রোতা একটা নদী, তার মানে এটার একটা বিশেষত্ব আছে, তাই পদ্মার পূর্বে আমরা দা ব্যবহার করেছি। দ্য এভারেস্ট একই রকম। দা এর দ্বিতীয় রুলসটা হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তু যতগুলো আছে সবগুলোকে বোঝাতে এবং নির্দিষ্টভাবে বোঝাতে আমরা দাটাকে ব্যবহার করে থাকি। যেমন দ্য স্টুডেন্টস, এখানে স্টুডেন্টসের পূর্বে দা বসিয়ে আমরা বোঝাচ্ছি যতগুলো স্টুডেন্ট আছে সবগুলোই। দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এখানে অনেকগুলো রাষ্ট্র একত্রিত অবস্থায় আছে এবং আমরা সবগুলো রাষ্ট্রকেই বোঝাচ্ছি। দ্য ওয়াটার, এখানে পানির, এখানে নির্দিষ্ট একটা পানিকে আমরা বোঝাচ্ছি, যেটা পুরো ফুল সেন্টেন্স লিখলে আমরা ক্লিয়ারভাবে বুঝতে পারতাম, কিন্তু এখানে আমি ফ্রেজ আকারে লিখেছি। আবার দ্য মানি, এখানে মানেও নির্দিষ্ট এবং সবগুলো অর্থেই বসেছে, যে যতগুলো টাকা আছে সবগুলো টাকা। এবং সর্বশেষ দায়ের যেই ইউজটা রয়েছে সেটা হচ্ছে বক্তা ও শ্রোতার কাছে নির্দিষ্ট, যেমন দ্য চিলড্রেন, এখানে শিশুগুলো আমাদের কাছে নির্দিষ্ট, তাই আমরা এর পূর্বে দা ব্যবহার করেছি। এবং দ্য ম্যান, মানুষটা যদি আমাদের কাছে নির্দিষ্ট হয় তাহলে আমরা বলবো দ্য ম্যান, এবং অনির্দিষ্ট হলে অবশ্যই আমরা বলবো এ ম্যান। দ্য পেন, দ্য বুক, এইভাবে নির্দিষ্ট কোনো একটা কিছুর পূর্বে আমরা দা ব্যবহার করব। তো এইভাবে প্র্যাকটিস করতে হবে, দা এর প্র্যাকটিসটা করতে হবে, তাহলে আমাদের চিন্তা করার প্রবণতাটা বেড়ে যাবে। তো এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম আমরা যা নিয়ে কথা বলছি তার পূর্বে আমরা তার অবস্থা বা বৈশিষ্ট্যগুলোকে লিখি, কিন্তু আমরা বি ভার্ব অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এই ভার্বগুলো ব্যবহার করেও কিন্তু কোনো একটা কিছুর অবস্থাকে প্রকাশ করতে পারি যে এইটা এই অবস্থায় আছে। যেমন আমরা যদি শিশুদের অবস্থাকে প্রকাশ করতে যাই তাহলে আমরা লিখব দ্য ফার্স্ট চাইল্ড, যেটা আমরা একটু আগেই মেক করেছি। এরপর আমরা বি ভার্ব বসাবো, যেহেতু চাইল্ড একজনকে বোঝাচ্ছে তাই আমরা ইজ বসাবো। তো দ্য ফার্স্ট চাইল্ড ইজ কাভারিং, অর্থাৎ ঢেকে রেখেছে।
বা ঢাকা অবস্থায় আছে। তাহলে এইভাবে আমরা বি ভার্ব ব্যবহার করার পর এরপর ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করে একটা অবস্থাকে প্রকাশ করতে পারি। এখন কি কভার করেছে? মাউথ, অর্থাৎ আরেকটা টপিক আমি নিয়ে আসলাম মাউথ, এবং মাউথটা কার অর্থাৎ মুখটা কার সেটা বোঝাতে আমি লিখব হার। যেহেতু প্রথম শিশুটা মেয়ে তাই আমি হার ব্যবহার করেছি, এবং হার দ্বারা বোঝাচ্ছে মুখটা কার, অর্থাৎ ইংরেজিতে কোনো কিছু কার সেটা বোঝাতে আমরা ব্যবহার করব মাই, আওয়ার, হিজ, হার, ইয়োর, দেয়ার অ্যান্ড ইটস। তো এই ওয়ার্ডগুলো আমরা একটা নাউনের পূর্বে বসিয়ে কোনো কিছু কার সেটা প্রকাশ করতে পারি। তো এখানে সম্পূর্ণ বাক্যটা যদি আমরা লিখি তাহলে হবে দ্য ফার্স্ট চাইল্ড ইজ কাভারিং হার মাউথ, অর্থাৎ প্রথম শিশুটা তার মুখটাকে ঢেকে রেখেছে বা ঢেকে রাখা অবস্থায় আছে। ঠিক একই ওয়েতে আমরা দ্বিতীয় বাচ্চাটাকে নিয়েও চিন্তা করতে পারি। এখানে দ্বিতীয় বাচ্চাটাও নির্দিষ্ট, তাই আমরা বলবো দা, এবং এর ক্রম হচ্ছে সেকেন্ড, তো আমরা বলবো সেকেন্ড, এবং এই বাচ্চাটার ইংরেজি হচ্ছে চাইল্ড। তো দ্য সেকেন্ড চাইল্ড, এরপরের অবস্থা বোঝাতে ইজ ব্যবহার করেছি যেহেতু এটা একজন। দ্য সেকেন্ড চাইল্ড ইজ কাভারিং, অর্থাৎ আবৃত করা অবস্থায় আছে বা ঢেকে রাখা অবস্থায় আছে। কি ঢেকে রেখেছে? হিজ এয়ার্স, তার কানগুলোকে ঢেকে রেখেছে। আবার ঠিক একইভাবে আমরা তৃতীয় শিশুটা নিয়ে কথা বলতে পারি। তো এইটাও আমাদের কাছে নির্দিষ্ট, আমরা বলবো দা, এবং ক্রম হচ্ছে থার্ড, এবং চাইল্ড ইজ কাভারিং, এর অবস্থা কাভারিং ইটস আইস, এর চোখগুলোকে কাভার করে রেখেছে। তো শিশুর পরিবর্তে আমরা কিন্তু ইটস ব্যবহার করতে পারি, যে কার চোখ সেইটা বোঝাতে, এটার চোখ বা এর চোখ। তো এখানে আপনি যদি খেয়াল করেন একটা প্যাটার্ন দেখতে পাচ্ছেন, যে প্রথমেই আমরা দা ব্যবহার করছি নির্দিষ্ট কিনা সেইটার উপর ডিপেন্ড করে, এরপর ক্রম ব্যবহার করছি, এরপর নাউন ব্যবহার করছি। এই প্যাটার্নটাই ইংরেজির মূল একটা প্যাটার্ন, যেটা দিয়ে আমরা ইংরেজিটাকে প্র্যাকটিস করতে পারি বা আমাদের থিঙ্কিং, রাইটিং এবং লিসেনিং প্র্যাকটিসটা এই প্যাটার্নে করতে পারি। ভিডিওর সামনের দিকে আমি এই প্যাটার্নটাকে আরও নির্দিষ্টভাবে আলোচনা করব। এখন একটু বিক্ষিপ্ত অবস্থায় আলোচনা করছি যাতে আপনাদের ইন্টারেস্টটা তৈরি হয় যে আসলে ইংরেজি এইভাবে শেখা যায়। তো খেয়াল করলে দেখতে পারবেন এখানে কাভারিং লিখেছি আমি অ্যাডজেক্টিভটাকে প্রকাশ করতে, অর্থাৎ চাইল্ডের অবস্থাটাকে প্রকাশ করতে। এখানে ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করার কারণ হচ্ছে চাইল্ড নিজে নিজেই এই অবস্থাটাকে তৈরি করেছে। তো যেইটা নিয়ে আমি কথা বলছি সেইটা যদি নিজে নিজেই একটা অবস্থাকে সৃষ্টি করে তাহলে ওই অবস্থাটাকে আমরা ভার্ব প্লাস আইএনজি দিয়ে প্রকাশ করব, যদি ওইটা কাজের ফলে সৃষ্ট কোনো অবস্থা হয়। এখানে কাভার করার কাজটা করার ফলেই কিন্তু শিশুরা এই অবস্থাটায় আছে, তাই আমরা ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করেছি, কারণ শিশুরা নিজেই এই কাজটা করেছে। আবার আমরা যদি লিখতাম দেয়ার টেবল, অর্থাৎ এই শিশুদের সামনে যে টেবিলটা আছে সেইটা নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি। তো টেবিলটা কার সেটা বোঝাতে আমরা লিখেছি দেয়ার, এবং আমাদের টপিক হচ্ছে টেবল, এবং টেবলের অবস্থাটা আমরা বোঝাবো ইজ লিখে। তো টেবলও সিঙ্গুলার, এই জন্য ইজ লিখেছি। দেয়ার টেবল ইজ কাভার্ড, আবৃত। তো টেবল তো আর নিজে নিজে আবৃত হয়নি, অন্য কেউ আবৃত করেছে। তো কাজের ফলে এই অবস্থাটা সৃষ্টি হয়েছে, কিন্তু আমরা যেই টেবিলটা নিয়ে কথা বলছি সেই টেবিল এই কাজটা করতে পারে না, সুতরাং আমরা V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করেছি। তো কি দিয়ে ঢাকা সেটা বোঝাতে আবার আমরা লিখেছি উইথ আ ক্লথ। তো এখানে আ ক্লথ, একটি কাপড়, এইটাকে আবার আমি টেবলের সাথে কানেক্ট করেছি প্রিপোজিশন উইথ বসিয়ে। তো কি দিয়ে আবৃত সেটা বোঝাতে আমরা যেই জিনিসটা দিয়ে আবৃত তার পূর্বে উইথ ইংরেজিতে ব্যবহার করে থাকি। তো এখানে এ ক্লথ একটা কাপড় দিয়ে আবৃত, তাই এ ক্লথের পূর্বে আমরা প্রিপোজিশন উইথ ব্যবহার করেছি। আবার এই থিঙ্কিংটাকে আমরা একটু ভিন্ন ওয়েতেও করতে পারি, যেমন দ্য থ্রি চিলড্রেন। এখানে দা হচ্ছে তিনটা শিশুই নির্দিষ্ট তাই বসিয়েছি, এবং এখানে শিশুদের সংখ্যা বসিয়েছি 3, এবং এরপর শিশুদেরকে বসিয়েছি। তো এই ক্রমটাই মেনটেন করতে হয় আমাদের একটা সাবজেক্ট ওরিয়েন্টেড থিঙ্কিং করতে। দ্য থ্রি চিলড্রেন, এদের অবস্থা প্রকাশ করব, লিখেছি আর, কারণ আমরা জানি বি ভার্বের পর আমরা অবস্থাটাকে প্রকাশ করতে পারি। তো চিলড্রেন এখানে যেহেতু অনেকগুলো শিশুকে বোঝাচ্ছি তাই আর লিখেছি, এবং তারা কি করছে? কাভারিং অবস্থায় আছে। তো কাভার তারা নিজেরাই করতে পারে, তাই ভার্ব প্লাস আইএনজি দিয়ে এই অবস্থাকে
প্রকাশ করেছি, কাভার্ড লিখিনি। তো কি কাভার করেছে? দেয়ার মাউথ, এয়ার্স অ্যান্ড আইস, তাদের মুখ, কান এবং চোখ। এবং কি দিয়ে আবৃত করেছে সেটা বোঝাতে আমরা জানি উইথ ব্যবহার করতে হয়, এবং উইথের পর আমরা লিখব যেইটা দিয়ে তারা আবৃত করেছে। তো তারা আবৃত করেছে দেয়ার হ্যান্ড, তাদের হাত দিয়ে। তো হ্যান্ড হচ্ছে আমার এখানে টপিক, এবং এইটা কাদের সেটা বোঝাতে আমরা দেয়ার ব্যবহার করেছি। তো এখানে আপনাদের বিষয়টা এলোমেলো মনে হয়েছে। এই ভিডিওটার বাকি অংশে আমি আরও গুছিয়ে কখন কোন ওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে সেইটা বলেছি, বা এর আগের ভিডিওটাও আপনারা দেখতে পারেন। তো এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই আমি পরবর্তী ভিডিওতে বাকি অংশটা আলোচনা করতে চাচ্ছি। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওটা এইখানে ক্লিক করে আপনারা দেখতে পারেন।